আজকে লেকচার নাম্বার 2 স্থির তড়িৎ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধারকের সংযোগ, তুল্য ধারকত্ব, ডাইইলেকট্রিক ধ্রুবক, তড়িৎ বলের উপরিপাতন নীতি, তড়িৎ ফ্লাক্স, ডাইইলেকট্রিক, গাউসের সূত্র, আধানের কোয়ান্টায়ন, আধানের নিত্যতা বা সংরক্ষণশীল। আজকে এগুলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা ধারকের সংযোগ নিয়ে কথা বলব। ধারকের সংযোগ। বিশেষ কাজে নিয়োজিত ধারককে একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়। বিশেষ কাজে নিয়োজিত ধারকের একাধিক ধারকের একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়। একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে ধারকের সংযোগ বলে। একাধিক ধারকের একত্রে ব্যবহার করাকে ধারকের সংযোগ বলে। একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে ধারকের সংযোগ বলে। সংযুক্ত ধারকগুলো একত্রে একটি ধারকের ন্যায় ক্রিয়া করে। যেমন আমরা এর আগে আলোচনা করেছিলাম রোধের সংযোগ, সেখানে ছিল দুই রকম, সমান্তরাল সংযোগ, তারপর শ্রেণীর সংযোগ। এই ক্ষেত্রে তোমার সংযোগ দুই প্রকার, একটা হলো সমান্তরাল, একটা সংযোগ। যেমন মনে করো যদি এইভাবে তাহলে এটা হলো তোমার শ্রেণীর সংযোগ, একটা পর একটা সাজানো, এটা শ্রেণীর সংযোগ। আবার যদি আমরা পরপর সাজাই, সেই ক্ষেত্রে হবে এটা সমান্তরাল সংযোগ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব তুল্য ধারকত্ব নিয়ে। তুল্য ধারকত্ব, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ধারকের সংযোগের পরিবর্তে যে একটি ধারককে ব্যবহার করলে সংযোগের বিভব পার্থক্য আধানে কোনো পরিবর্তন হয় না, তাকে ওই ধারকের তুল্য ধারকত্ব বলে। তাহলে ধারকের সংযোগের পরিবর্তে মানে অনেকগুলো ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে যদি বিভব পার্থক্য তড়িৎ আধানে কোনো পরিবর্তন না হয়, তবে তাকে বলা হয়, ওই ধারককে বলা হয় বা তার ধারকত্বকে বলা হয় তুল্য ধারকত্ব। আন্ডারস্ট্যান্ড? এবং ধারকের সংযোগকে বলা হয় তুল্য ধারক। আন্ডারস্ট্যান্ড? তাহলে ধারকের সংযোগের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সংযোগের বিভব পার্থক্য আধানে কোনো পরিবর্তন হয় না। সংযোগের
বিভব পার্থক্য আধানের কোনো পরিবর্তন হয় না, তাকে ওই সংযোগের তুল্য ধারক বলে। তাকে ওই সংযোগের তুল্য ধারক বলে এবং ওই ধারকের বা তার ধারকের ধারকত্বকে তুল্য ধারকত্ব বলে। যেমন মনে করো আমরা এর আগের চিত্রে গেছিলাম এরকম। এখন আমি তিনটা ব্যবহার না করে যদি একটা ব্যবহার করি, এবং সেই ক্ষেত্রে যদি বিভব পার্থক্য এবং তার আধানে কোনো পরিবর্তন না হয়, তাহলে এই যে তোমার যে ধারকটা ব্যবহার করলাম তাকে বলা হয় তুল্য ধারক, এবং এই ধারকের ধারকত্বকে বলা হয় তুল্য ধারকত্ব। আশা করি বুঝতে পারছো। অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এখন আমরা এইটা নিয়ে আলোচনা করব। দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে যে বল ক্রিয়া করে, দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে, দুটি আধানের মধ্যে মনে করো এখানে দুইটা আধান আছে, একটা হলো Q1 আর একটা Q2, এদের মাঝখানে দূরত্ব হলো D। আন্ডারস্ট্যান্ড? তাহলে দুটি মাধ্যমের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে যে বল ক্রিয়া করে এবং অন্য মাধ্যমে ওই একই দূরত্বে যে বল ক্রিয়া করে তাদের অনুপাতকে ডাইইলেকট্রিক ধ্রুবক বলে। ডাইইলেকট্রিক ধ্রুবক বলে। এখন মনে করো এইটা হলো শূন্য স্থান, এটা হলো শূন্য স্থান বলতে সাধারণত আমরা বায়ু মাধ্যমকে বুঝি। আর একটা মনে করো যে শূন্য স্থান, এর পরবর্তী সময়ে আবার এই দুইটা আধানের মধ্যবর্তীতে মনে করো আর একটা মাধ্যম আছে, অন্য মাধ্যম মানে শূন্য স্থান বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম। আন্ডারস্ট্যান্ড? পানি মাধ্যম আছে, তারপর তোমার আরও বিভিন্ন রকম মাধ্যম আছে। সেই ক্ষেত্রে তোমার তাদের মধ্যে একটা ক্রিয়াশীল বল থাকবে। অথবা মনে করো যে চৌম্বক ক্ষেত্র থাকতে পারে, সেখানে চৌম্বক ক্ষেত্র থাকলেও সেটা অন্য একটা মাধ্যম। এইভাবে শূন্য স্থানে এই দুইটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল দুইটাই ধরতে পারো। আবার অন্য কোনো মাধ্যমে এই দুইটি আধানের মধ্যে যে বল, তাদের অনুপাতকে বলা হয় ডাইইলেকট্রিক ধ্রুবক। ডাইইলেকট্রিক ধ্রুবককে কে দ্বারা সূচিত করা হয়? কে দ্বারা?
তাহলে এফ বাই এফ এম, এফ বাই এফ এম এগুলো শূন্য স্থানে দুইটি মাধ্যমের মধ্যবর্তী বল, আর এটা হলো অন্য কোনো মাধ্যমে দুইটি আধানের মধ্যবর্তী বল। এই দুইটার অনুপাতকে বলা হয় তোমার ডাইইলেকট্রিক ধ্রুবক। আশা করি এটা বুঝতে পারছো। অনেকগুলো আধান ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটি আধানের উপর অপর আধানগুলো সেক্ষেত্রে একটি আধানের উপর অপর আধানগুলোর ক্রিয়াশীল বল পৃথকভাবে বের করে, ক্রিয়াশীল বল পৃথকভাবে বের করে তাদের ভেক্টর যোগফল বের করলে তাদের ভেক্টর যোগফল বের করলে উক্ত আধানের উপর নেট বল পাওয়া যাবে। উক্ত আধানের উপর নেট বল পাওয়া যাবে। একে বলা হয় তড়িৎ বলের উপরিপাতন নীতি। একে বলা হয় তড়িৎ বলের উপরিপাতন নীতি। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। এখন আমরা একটি আধানের উপর অন্য আধানগুলোর ক্রিয়াশীল বলের একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। মনে করো এখানে একটা আধান আছে, কিউ আধান। এইটার উপরে Q1 আধান কাজ করতেছে। Q1 ক্রিয়াশীল বল হচ্ছে F1, এইটা আধান হলো তোমার Q1। আন্ডারস্ট্যান্ড? এর দিকটা হইতেছে তোমার এই দিকে। এরপরে Q2, Q1 Q2 মাইনাস Q2, এর ক্রিয়াশীল বল হচ্ছে যেদিকে তীর চিহ্ন সেই দিকে। এরপরে Q3 এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে F3, Q3 F3। এইটাকে আমরা ধরবো প্লাস, এইটাকে ধরবো প্লাস। এরপরে মনে করো যে Q4 এর দিক হচ্ছে তোমার F4, Q4 এদিকে F4, এইদিকে ক্রিয়াশীল হচ্ছে বাম দিকে Q4, এবং এইটা আমরা মাইনাস ধরলাম। আর এখানে নির্দিষ্ট আধান হচ্ছে প্লাস কিউ। তাহলে প্লাস কিউ আধানের উপরে F1 F2 F3 F4 এই Q1 Q2 Q3 Q4 এগুলো এই কিউ আধানের উপর ক্রিয়াশীল করার কারণে আমরা কয়েকটা বল পেলাম। একটা হলো F1, আর একটা F2, আর একটা F3, আর একটা F4। কাজে এখানে নেট বল হইতেছে, নেট বল হবে F সমান
F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। যেহেতু আমরা ভেক্টর রূপে প্রকাশ করেছি এখানে, কাজে এখানে এই মাইনাস চিহ্নগুলো এখানে মানে প্রয়োগ করা যাবে না। যখন আমরা মান নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমরা ওই মাইনাস প্লাস চিহ্নগুলো বিবেচনা করবো। আশা করি তোমরা বুঝতে পারো। এখন আমরা তড়িৎ ফ্লাক্স নিয়ে কথা বলব। তড়িৎ ফ্লাক্স কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশে গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে, তড়িৎ ফ্লাক্স বলে। এখন আমরা কোনো তলের ক্ষেত্রফল যদি এস হয়, মনে করো এখানে একটা তল আছে, এর ক্ষেত্রফল হইতেছে এস। হ্যাঁ, এখানে তোমার এর লম্ব বরাবর একটা উপাংশ হইতেছে ই, লম্ব বরাবর উপাংশ হচ্ছে ই। সেই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স হবে ফাই সমান ই এস, ফাই সমান ই এস। আবার যদি এখানে ক্ষেত্রফল এস লম্ব বরাবরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে উপাংশটা হবে তোমার ই কস থিটা, উপাংশটা হবে ই কস থিটা। সেই ক্ষেত্রে তোমার ফাই হবে ই কস থিটা ইন্টু এস। তার মানে কোণ উৎপন্ন করলে এই উপাংশটার মান হবে তোমার ই কস থিটা। ঠিক আছে, এইটা বের করতে গেলে আবার তোমার এখান থেকে যেমন এখান থেকে একটা লম্ব আঁকতে হবে। হ্যাঁ, লম্ব আঁকলে আমরা জানি কি কস থিটার সমান কি ভূমি বাই অতিভুজ। ধরো এটা ও পি কিউ একটা ত্রিভুজ, যদি আমরা কস থিটা ধরি তাহলে ভূমি বাই অতিভুজ। এইটা মনে করো পি কিউ ভূমি, পি কিউ বাই অতিভুজ করতে পার ও কিউ। তাহলে লম্ব এখান থেকে লম্ব যদি আমরা আঁকি এইদিকে, তাহলে ভূমি হবে এইটা, লম্ব আঁকতে হবে এর উপরে একটা লম্ব আঁকবো, তাহলে ভূমি হবে এইটা ওপি, ভূমি হবে ওপি। তাহলে ওপি সমান হবে কি ও কিউ কস থিটা। ও কিউটা হচ্ছে তোমার ই, ও কিউটা হচ্ছে ই, কাজে ই কস থিটা। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা একটা লম্ব আঁকলে এখানে এই কস থিটাটা আমরা এইভাবে বের করতে পারি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কাজে আমরা এটাকে ওপিকে লিখতে পারি ও কিউ বা কিউ ও কস থিটা, কিউ ওকে লেখা যায় ই কস থিটা। তাহলে যদি সরাসরি লম্ব হয় সেই ক্ষেত্রে হবে তোমার ইএস, আর যদি লম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে সেই ক্ষেত্রে হবে ই কস থিটা এস। এইটাকে আবার লেখা যায় ইএস কস থিটা। তার মানে ই ডট এস। হ্যাঁ, তো ডট প্রোডাক্ট হয়ে গেল। কাজে আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কে এখন জানতে পারলাম। এখন পোলারায়ন ও ডাইইলেকট্রিক নিয়ে আলোচনা। পোলারায়ন এবং ডাইইলেকট্রিক। পোলারায়নটা কি? কোনো পরিবাহীকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পরমাণুগুলোর ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের দিকে এবং ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করে। যেমন মনে করো এইটা একটা তড়িৎ ক্ষেত্র, একটি ভেক্টর রাশি, এইটা একটা তড়িৎ ক্ষেত্র।
এখন একটা পরমাণুতে মনে করো ধনাত্মক আধান আছে, আবার ঋণাত্মক আধান আছে, ধনাত্মক আধান ঋণাত্মক আধান আছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে ধনাত্মক আধানগুলো যদি এইদিকে ক্রিয়াশীল হয় তড়িৎ ক্ষেত্রের দিকে, আর ঋণাত্মক আধানগুলো যদি হয়, তোর আমি একটা ধনাত্মক আধান দেখালাম, আর ঋণাত্মক আধান যদি বাম দিকে ক্রিয়াশীল হয়, বাম দিকে ক্রিয়াশীল হয়, তার মানে ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের দিকে আর ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, ফলে প্রতিটি অণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়। তাহলে প্রতিটি অণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়। তার মানে এক পাশে তোমার মনে করি এটা যদি আমরা অণু ধরি, এক পাশে হবে ধনাত্মক আর এক পাশে হবে ঋণাত্মক, তাহলে তড়িৎ দ্বিমেরুতে পরিণত হলো, আন্ডারস্ট্যান্ড? একে বলে পোলারায়ন, একে বলে পোলারায়ন। তোমাকে খেয়াল করতে হবে, আন্ডারস্ট্যান্ড? যে সকল অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটে তাদেরকে ডাইইলেকট্রিক বলে। যে সকল অপরিবাহী পদার্থকে, যে সকল অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটে তাদেরকে ডাইইলেকট্রিক বলে। তাদেরকে ডাইইলেকট্রিক বলে। তার মানে সব ধরনের অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটবে না, পোলারায়ন ঘটবে না। যে সকল অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটে তাদেরকে বলা হয় ডাইইলেকট্রিক, তাদেরকে বলা হয় ডাইইলেকট্রিক। যেমন তোমার কাঁচ, অভ্র, প্লাস্টিক, কাঁচ, অভ্র, প্লাস্টিক, রাবার, এগুলো হচ্ছে তোমার ডাইইলেকট্রিক, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা গাউসের সূত্র নেব, গাউসের সূত্র নিয়ে কথা। গাউসের সূত্র, কোনো বদ্ধ কল্পিত তলের কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলের, এটা কোনো গাউসীয় তল, গাউসীয় তল, গাউসীয় তল, গাউসীয় তল তলের তড়িৎ ক্ষেত্রে এপসাইলন নট গুণ হবে গাউসীয় কল্পিত তলের তড়িৎ ক্ষেত্রের এপসাইলন নট গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। গাণিতিকভাবে আমরা এটাকে লিখতে পারি এপসাইলন নট ফাই সমান কিউ, এপসাইলন নট ফাই সমান কিউ। এটা হবে তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ক্ষেত্রে নয়, তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। আবার ফাইকে লেখা যায় তোমার ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন
ই ডট ডিএস, ই ডট ডিএস, ই ডট ডিএস সমান কিউ। তো এইটা আমরা এগুলো অবশ্যই পরবর্তীতে আমরা বিশদ আলোচনা করব। তাহলে ফাই সমান লেখা যাবে ই ফাই সমান লেখা যাবে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ফাই সমান লেখা যাবে এখান থেকে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। ফাই সমান লেখা যাবে এখান থেকে আমরা আসি কিউ বাই এপসাইলন নট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আধানের কোয়ান্টাম, আধানের কোয়ান্টাম বলতে বোঝায় আধান কখনো ভগ্নাংশ হতে পারে না, আধান কখনো ভগ্নাংশ হতে পারে না। যেমন আমরা একটা ইলেকট্রন আধানের পরিমাণ জানি, ইলেকট্রন বা প্রোটন আধান 1.6 × 10⁻⁹ কুলম। হ্যাঁ, এরপরে তোমার মনে করো অন্য যত কিছু আমরা আধান বের করতে যাই, সেই ক্ষেত্রে কিউ সমান এন ই। ই হচ্ছে তোমার ইলেকট্রন বা প্রোটন আধান, আর এন হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটা সবসময় মানে পূর্ণ সংখ্যা হবে, সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই হলো আধানের কোয়ান্টাম। এরপরে তোমার আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা, আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা। নিত্যতা বা সংরক্ষণশীলতা, এইটা হলো মানে আধান কখনো নষ্ট হয় না। মনে করো দুইটা বস্তুর মধ্যে যখন আদান প্রদান হবে, ধরো এখানে এ একটা বস্তু, এইটা ধনাত্মক আধানে আছে, এটা বি একটি বস্তু ঋণাত্মক আধানে আছে, ঠিক আছে, বা ঋণাত্মক আধানগ্রস্ত। এই দুইটাকে যদি কানেকশন করা হয় তাহলে এখানে ধনাত্মক আধান এখানে যাবে অথবা ঋণাত্মক আধান এখানে আসবে। এই যে আধানে বিনিময় হবে ঠিকই, কিন্তু এদের যে সংখ্যা, এই সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তার মানে আধান হারিয়ে যায় না, একটার থেকে অন্যটাতে স্থানান্তরিত। যেমন শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে আমরা 9-10-এ পড়েছি, এরকম আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা মানে আধান কখনো নষ্ট হয় না বা ধ্বংস হয় না, এটা এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, কিন্তু এদের মোট যে সংখ্যা, এই সংখ্যা নির্দিষ্ট থাকবে। আজকের মতো ক্লাস এখানে শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।